বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজ অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 1935 সালের ভারত শাসন আইনের কার্যকারিতা নিয়ে, অর্থাৎ এই আইন কতটুকু কার্যকর হয়েছিল বা এর গুরুত্বটা কী, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে আমি একটু আলোচনা করেই তার আগে আমি বলছি যে 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা তার বৈশিষ্ট্যগুলো আমরা বর্ণনা করেছি এবং এর পরবর্তী প্রতিক্রিয়াগুলো কি হয়েছিল, অর্থাৎ এটার কোনো ত্রুটি আছে কিনা বা কোনো সীমাবদ্ধতা আছে কিনা বা এর গুরুত্বই বা কি, সেগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো 1935 সালে ভারত শাসন আইন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে, অর্থাৎ 1919 সালে ভারত শাসন আইন এই ভারত উপমহাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারে নাই। সেজন্যই কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করে। তো এই প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পাই যে কংগ্রেসের প্রতিক্রিয়ায় কি ছিল। কংগ্রেস কিন্তু 1935 সালে ভারত শাসন আইন প্রণয়নের আগে থেকেই কিন্তু কংগ্রেস এর বিরোধিতা করে। 1934 সালের ডিসেম্বর মাসে ভারতীয় কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি এক প্রস্তাবে এই আইনে দামি মুখোশের আড়ালে দেশবাসীর উপর বৈদেশিক শাসন ও শোষণ কায়েম রাখার একটা অপচেষ্টা বলে আখ্যায়িত করে এটাকে প্রত্যাখ্যান করে। অপরদিকে মুসলিম লীগ ভারত শাসন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি দেওয়া হলেও মুসলিম লীগও এই আইনকে সমর্থন করেনি। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, দ্য স্কিম অফ 1935 থ্রুলি রোটেন, ফান্ডামেন্টালি ব্যাড অ্যান্ড টোটালি আনএক্সেপ্টেবল। 1936 সালে মুসলিম লীগের বোম্বাই অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহর আনীত এক প্রস্তাবে 1935 সালের ভারত শাসন আইনে রূপায়িত সংবিধান ভারতীয়দের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপর চাপিয়ে দেওয়ার জোর প্রতিবাদ জানানো হয়। তো যাই হোক, কেন এই প্রতিবাদ বা কেনই তাদের এই প্রধান দুইটি দল অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ কেন এটা অস্বীকার করলো, সেটা দেখার জন্য আমাদেরকে এই ত্রুটিগুলো দেখতে হবে। অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনের এই ত্রুটিগুলো কি কি ছিল। ব্রিটিশ সরকারের হাতে অপ্রতিহত ক্ষমতা। 1935 সালের যে ভারত শাসন আইন তার প্রধান ত্রুটিগুলো, অর্থাৎ যেই ত্রুটির কারণে দুটো দল এটাকে গ্রহণ করতে পারেনি বা এটাকে তারা খুশি মনে স্বাগত জানাতে পারেনি, তার প্রধান কারণ ছিল কি, যে ব্রিটিশ সরকার বিভিন্ন অপকৌশলের মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে এমন এক টেকনিক্যালি এটাকে উপস্থাপন করেছে, যেটা কি করেছে, যে ব্রিটিশ সরকারের হাতে অপ্রতিহত ক্ষমতা রয়ে যায়। অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে ভারতীয়দের পূর্ণ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি উপেক্ষা করে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়। ব্রিটিশ সরকার লন্ডনের হোয়াইট হলে বসে ভারতের ভাগ্য নির্ধারণ ও ক্ষমতা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতেন। একে ফজলুল হক যথার্থই বলেছেন যে 1935 সালের আইনের দ্বারা না হিন্দু রাজ না মুসলিম রাজ, বরং ব্রিটিশ রাজই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ তারা সর্বোপরি চেষ্টা করেছে যে যাতে করে তাদের হাতেই সার্বভৌম কর্তৃত্ব ন্যস্ত থাকে। এরপরে আরেকটা যে ত্রুটি, সেটা হচ্ছে যে ত্রুটিপূর্ণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। অর্থাৎ আমরা এই বৈশিষ্ট্যগুলোর আলোকেই, অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইন যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার প্রেক্ষিতেই কিন্তু আমরা এটার ত্রুটিগুলোকে বের করার চেষ্টা করছি যে কেন গ্রহণ করতে পারে নাই। তার আরেকটা দিক হচ্ছে কি, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটার কথা বলা হয়েছে সেটাতেও যথেষ্ট ত্রুটি রয়ে যায়। কংগ্রেস, মুসলিম লীগ, দেশীয় রাজ্যসমূহ সকলেই নিজ নিজ স্বার্থে এই আইনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ ও ক্ষতিকর বলে প্রত্যাখ্যান করেছে। রজনী পাল দত্ত এ প্রসঙ্গে বলেন, এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নয়, স্বৈরাচারী শাসনের এক বিশেষ ফন্দি। ব্রিটিশ সরকারও এর ত্রুটি উপলব্ধি করে 1939 সালের 11 সেপ্টেম্বর ফেডারেশনের প্রস্তাব স্থগিত ঘোষণা করেছিলেন।
এরপর আরেকটা ত্রুটি হচ্ছে গভর্নর জেনারেল ও গভর্নরের অপরিসীম ক্ষমতা। এই আইনে ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে কেন্দ্রকে ব্রিটিশ রাজ্যের প্রতিনিধি গভর্নর জেনারেলের অধীনে আনয়ন করা হয়। তিনি তার নীতি ও কার্যাবলীর জন্য কেবল ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। তাছাড়া এই আইনে প্রদেশের গভর্নরকে অসীম ক্ষমতা প্রদান করা হয়। তিনি আইনের 93 ধারা বলে প্রাদেশিক আইনসভা ভেঙে দিতে এবং নিজ হাতে ক্ষমতা নিতে পারতেন। আর আরেকটা হচ্ছে কেন্দ্রে দ্বৈত শাসনের ত্রুটি। 1935 সালের আইন দ্বারা কেন্দ্রে প্রবর্তিত দ্বৈত শাসনের প্রতি ভারতীয়গণ তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে। 1919 সালে ভারত শাসন আইনে যে প্রদেশে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তা ভারতীয় জনগণের বিরুদ্ধে তার বিরুদ্ধে ভারতীয় জনগণ সোচ্চার হলে তা ক্রমান্বয়ে অচল হয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে আবার আমরা দেখি যে 35 সালে ভারত শাসন আইনে প্রদেশে যে দ্বৈত শাসন ছিল সেটা বাতিল করা হলেও কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। এরপর আমরা দেখি যে প্রত্যক্ষ নির্বাচন উপেক্ষা। 1935 সালের ভারত শাসন আইনে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু না করে পুনরায় পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। অথচ ভারতীয়দের দাবি ছিল প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কিন্তু ভারতীয়দের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডোমিনিয়নের মর্যাদা দানে কোনো শর্ত ছিল না। এ আইনে ভারতীয়দের ডোমিনিয়নের মর্যাদা দানের কোনো শর্তই ছিল না, শুধু সামান্য একটু আভাস ছিল। অথচ কংগ্রেসের মূল দাবি ছিল ভারতকে ডোমিনিয়নের মর্যাদা প্রদান করা। এরপর আমরা দেখি যে আইনসভার ক্ষমতা হ্রাস। এই আইনের মাধ্যমে আইনসভার ক্ষমতা হ্রাস করা হয়। আইনসভাকে, কারণটা হচ্ছে যে আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা, কিন্তু আমরা দেখি যে আইনসভাকে আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়নি। কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশে প্রাদেশিক গভর্নরের অপ্রতিহত ক্ষমতা আইনসভাকে একটি অসার্বভৌম সংস্থায় পরিণত করে। অর্থাৎ আইনসভার কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি যে গভর্নর জেনারেল সেই আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রণ আরোপ করতেন। তাহলে এখানে স্বাধীনভাবে আইন প্রণয়নের বিষয়টি কিন্তু উপেক্ষা করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি অপূর্ণাঙ্গ প্রাদেশিক শাসন। 1935 সালের আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল অপূর্ণাঙ্গ। এ আইনে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রণয়ন করা হয়নি। প্রাদেশিক গভর্নরের স্বেচ্ছাধীন ও বিশেষ ক্ষমতা প্রয়োগের ফলে স্বায়ত্তশাসনের কার্যকারিতা অনেকাংশেই খর্ব হয়। মোহাম্মদ আলী জিন্নাহ যথার্থই বলেছেন যে ইট ওয়াজ 2% of autonomy and 98% of safeguards. পরিশেষে বলা যায় যে ভারতবাসীর কল্যাণের জন্য ব্রিটিশ সরকার 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করলেও তা আসলে ছিল অধিকাংশ ক্ষেত্রেই প্রহসনের নামান্তর। কারণ এই আইনের মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও তা ছিল কেবল কাগজে কলমে, অর্থাৎ কাগজে কলমে সেটা সীমাবদ্ধ ছিল, বাস্তবে কিন্তু এটা ছিল না, এর কার্যকারিতা দেখা যায়নি। আসলে এই আইনের মাধ্যমে মূল ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে ন্যস্ত করা হয়েছিল। তিনি তার ইচ্ছা মতো ক্ষমতা পরিচালনা করতেন। তাই বলা যায় যে 1935 সালের ভারত শাসন আইনকে যে ধরনের উন্নত বলে প্রচার করা হয়েছিল তা আসলে এক ধরনের অপপ্রচার। অর্থাৎ জনগণের দাবি দাওয়াকে সাময়িকভাবে নিরস্ততা দাবি দাওয়াকে পূরণের উদ্দেশ্যে 1935 সালের ভারত শাসন আইন প্রণয়ন করা হয়েছে এমন একটা কথা থাকলেও আমরা সেটার টেকনিক্যালি এমন কিছু ত্রুটি রয়ে যায় যা প্রকৃতপক্ষে ভারতীয় জনগণকে সন্তুষ্ট করতে পারে না।
তারপরও বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও ভারতের সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে 1935 সালের ভারত শাসন আইনের গুরুত্বকে পুরোপুরি অস্বীকার করা যায় না। অধ্যাপক কোপল্যান্ড এই আইনকে সৃজনশীল রাজনৈতিক চিন্তার অর্জন বলে আখ্যায়িত করেছেন। তার মতে এই আইনে ভারতীয়দের ভাগ্য ও ভবিষ্যতের ভার ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে হস্তান্তরিত হয়। পার্সিভাল স্পিয়ার এই আইনকে ভারতে ব্রিটিশদের সর্বশেষ বড় ধরনের গঠনমূলক কৃতিত্ব বলে মন্তব্য করেন। আমরা এখন আলোচনায় আসি যে এই আইন ভারত শাসন আইন অর্থাৎ ভারতের সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে 1935 সালে ভারত শাসন আইনের গুরুত্ব কী ছিল। প্রথমত আমরা বলতে পারি যে এটা সংবিধান রচনার ভিত তৈরি করে। 1935 সালে ভারত শাসন আইনকে সংবিধান রচনার ভিত বলা যায়। এ আইন কিছু পরিবর্তন সাপেক্ষে স্বাধীন ভারত ও পাকিস্তানের সংবিধান রচনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। এরপরে বলা হয় যে স্বাধীন ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা। এ আইনে প্রবর্তিত সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিকল্পনা প্রশংসার দাবি রাখে। এই আইনের উপরে ভিত্তি করেই পরবর্তীকালে স্বাধীন ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা হয়। এ ধরনের শাসন ব্যবস্থা ভারতে সফলভাবে এখনো কার্যকরী আছে। অর্থাৎ ব্রিটিশ প্রণীত আমরা তো ধরো যে আমরা তো একটা রাজনৈতিক অবস্থার মধ্যেই কিন্তু ছিলাম না, অর্থাৎ বর্তমানে প্রচলিত যে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাটাই কিন্তু ব্যবস্থার ঐতিহ্যই ব্রিটিশরা আসার আগে আমাদের ছিল না। যা কিছু সাংবিধানিক অগ্রগতি বা রাজনৈতিক উন্নয়ন বলতে যে বিষয়গুলো বোঝায়, সাংবিধানিক বিষয়গুলো যেটা বোঝায় সেগুলো কিন্তু আমরা ব্রিটিশ প্রণীত শাসন ব্যবস্থার বা ব্রিটিশ প্রণীত শাসনতান্ত্রিক বিধি ব্যবস্থার আলোকেই কিন্তু আমরা গ্রহণ করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বভারতীয় অর্থাৎ স্বাধীন ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা সেটাও কিন্তু আমরা ব্রিটিশদের কাছ থেকেই অনুসরণ করে সেটা প্রতিষ্ঠিত করেছি। প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়। এটি সীমিত আকারেও যদিও বলা হয় যে এটা সীমিত আকারে বাস্তবায়িত হয়েছে, তথাপি আমরা বলতে পারি যে 1936 এবং 37 সালের প্রাদেশিক নির্বাচনে সকল দল অংশ নেয় এবং 1937 সালের 1 এপ্রিল থেকে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হয়। অর্থাৎ সীমিত আকারেও হলো এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হয়েছে বলে আমরা বলতে পারি। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন। 1935 সালের আইনে কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত সম্পূর্ণ দায়িত্বশীল শাসন প্রবর্তনের পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে মন্ত্রীরা তাদের কাজকর্মের জন্য আইনসভার কাছে দায়ী থাকতে বাধ্য হয়। অর্থাৎ মন্ত্রীরা যাতে তাদের সমস্ত কাজকর্মের জন্য শাসন ব্যবস্থার কাছে অর্থাৎ আইনসভার কাছে যাতে দায়ী থাকে, অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থার একটা রূপরেখা প্রণয়ন করা হয় 1935 সালে ভারত শাসন আইনে। যদিও আমরা বলেছি যে ত্রুটির সময়ের জায়গায় আমরা বলেছি যে গভর্নর জেনারেল এখানে হস্তক্ষেপ করেছে বা প্রাদেশিক গভর্নর যিনি আছেন তিনিও এখানে হস্তক্ষেপ করার একটা সুযোগ পেয়েছেন। তথাপি আমরা বলতে পারি যে এই যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বা স্বাধীন ভারতের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং অনেকটা বিষয় আমরা বলেছি যে সংবিধান রচনার যে ভিত, অর্থাৎ সংবিধানটা কিভাবে রচনা হবে বা তার ফরম্যাটটা, সেটা কিন্তু আমরা এই 35 সালের ভারত শাসন আইন থেকে আমরা পেয়েছি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1935 সালের ভারত শাসন আইন ভারতীয় জনগণকে যদিও পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি, যদিও এর মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে, সেই ত্রুটিগুলোর পরেও যে
ইতিবাচক যে দিকগুলো রয়েছে সেই ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে পরবর্তীতে আমরা যে সাংবিধানিক অগ্রগতির যে দিক নির্দেশনাটা পেয়েছি সেই দিক নির্দেশনা প্রবর্তনে দেওয়ার ক্ষেত্রে 1935 সালের ভারত শাসন আইনের গুরুত্বকে আমরা একেবারেই উপেক্ষা করতে পারি না। অর্থাৎ ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে 1935 সালের ভারত শাসন আইনের অনেকটাই গুরুত্ব রয়েছে। তো আমরা এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টা আমরা বারবার আলোচনা করে থাকি। তো এক্ষেত্রে আমরা প্রাদেশিক স্বায়ত্তশাসন কি বা প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে মানে প্রকৃতিটা কীরকম বা তার কার্যকারিতাটা কীরকম 1935 সালের ভারত শাসন আইনের আলোকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা প্রথমে বলতে পারি যে আমাদের এই শাব্দিক অর্থে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি সেটা আগে আমরা আলোচনা করে নিতে হবে। তো শাব্দিক অর্থে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে যে সাংবিধানিক উপায়ে প্রদেশে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করাকে বোঝায়। তাহলে এটা হচ্ছে কি যে যুক্তরাষ্ট্রীয় সরকারের একটা মৌলিক বৈশিষ্ট্য। তাহলে এই 1935 সালের ভারত শাসনের আইনে অর্থাৎ আমরা দেখেছি 1919 সালের যে ভারত শাসন আইন সেটা আমরা দেখেছি যে প্রদেশে যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টা অর্থাৎ প্রদেশে যে স্বায়ত্তশাসনটা ছিল সেই স্বায়ত্তশাসনের বিষয়টা যদিও তখন আমরা দেখেছি এটা কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। তারপর আমরা দেখেছি যে কেন্দ্রে যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিষয়টা সেটা কিভাবে হয়েছে বা কোন পর্যায়ে হয়েছে বা কি আলোকে হয়েছে এবং তার এই 1935 সালে যে ভারত শাসন আইন সেটা কতখানি কার্যকর হয়েছে বা এটার প্রকৃতিটা কী ছিল সেটা আমরা আলোচনা করব পরের ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।